আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইম্পেরিয়াল ওয়াফিতে। আজকে আপনারা খেচর খেচর আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে। আজকে আমি একটা দুঃখের ঘটনা আমি শুনতে আপনাদের শোনাবো। আমি রীতিমতো কেঁদে ফেলেছি এটা দেখে। তো আজকে আমার মনটা বেশি ভালো নেই, তাও আপনাদের সাথে থাকবো 10:30 পর্যন্ত। আমি আপনাদের সাথে থাকবো। তো আমি আপনাদেরকে যে একটা স্যাড ঘটনা দেখাতে চাচ্ছি। সরি গাইস, একটু চুলকানি হচ্ছে। তো গাইস, আমি আপনাদেরকে আজকে একটা স্যাড ঘটনা দেখাবো। আমার খুব খারাপ লেগেছে গাইস। আচ্ছা, আপনাদের এই স্যাড ঘটনা দেখানোর আগে আর কিছু ঘটনা দেখিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এখানে কিন্তু রনি ভাইয়ের একটা ঘটনা আছে। তো এটা হচ্ছে, এখানে আরেকটা রনি ভাইয়ের ঘটনা আছে। সরি গাইস, মাথার উপরে চলে যাচ্ছে। এখানে আরেকজন রনি ভাইয়ের ঘটনা আছে। গাইস, একটু সমস্যা হচ্ছে টেকনিক্যালি। এই যে এখানে আরেকটা রনি ভাইয়ের ঘটনা আছে। আমি চিন্তা করেছিলাম আজকে রনি ভাইয়ের একটা ঘটনা শোনানোর জন্য আপনাদেরকে, কিন্তু আমি আপনাদের শোনাবো না। আমার একটু সর্দি লেগে রয়েছে। আমি রনি ভাইকে একটা কথা বলতে চাই, ঠিক আছে? আপনাদের সবারই লেখাটা দেখা উচিত। ইম্পেরিয়াল অফিস সবারই লেখাটা দেখা উচিত। আমি বলতে পারবো না সে কি লিখেছে। পিক্সেল ওয়াইটি, তার এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো রনি ভাই, দেখেন আপনি কি লিখেছে। আমি বলতে পারবো না আজকে। অকথ্য ভাষার কথা ওরা লিখেছে। আমাদের দর্শকরা এটা শোনার যোগ্য না। তো আমি রনি ভাইকে আমাদের থেকে ব্লক করে দিচ্ছি। আপনি আর কোনো ঘটনা পাঠানো আমি শোনাবো না, কারণ আজকে আমি বলেছিলাম আমি আপনার ঘটনাটা শোনাবো। আমি আজকে আপনাকে ব্লক করে দিলাম। তো এতক্ষণ অনেক কথা বলছি, আজকে আমরা চলে যাব রিডিং সেগমেন্টে। ফার্স্ট সেগমেন্ট আমাদের প্রথম সেগমেন্ট রিডিং সেগমেন্টে চলে যাচ্ছি। আর আপনারা এতক্ষণ শুনছিলেন আমি ওয়াফি। আজকে আমাদের স্টুডিওতে কিন্তু শান্ত ভাই বসে রয়েছে। তো তিনি আজকে অনিবার্য কারণে আসতে পারছে না, কারণ অন্ধকারের রিসার্চগুলো তিনি করে থাকেন, সত্য কি মিথ্যা ওটা রিসার্চ করে থাকেন। তো আমি আজকে বেশি কথা না বলে আমি আজকে আপনাদেরকে ঘটনাগুলো পড়ে শোনানো শুরু করব। তো গাইস, সরাসরি আমরা আজকে এখন ঘটনাগুলো পড়ে শোনানো শুরু করব। সবার প্রথমে রয়েছে তিনি কে? সবার প্রথমে রয়েছে সাইমা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। তো গাইস, এতক্ষণ খুব আস্তে কথা বলছি। আজকে আমরা সাইমা পুরো একটি ঘটনা আপনাদের পড়ে শোনাবো। তো আপনারা আমি আপনাদেরকে শোনানোর আগে একটু ভয়েস নিয়ে নিতে চাচ্ছি, কারণ শান্ত ভাই কিছু কথা বলবে আপনাদের মাঝে। তো শান্ত ভাই, আপনি কি বলার বলুন। গাইস, না, সে কথা বলবো গাইস। তিনি খুব কাজে কথা একটু রেকর্ড করার জন্য, কারণ প্রত্যেকটা অন্ধকারে আমরা রেকর্ড করি। এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলে অন্ধকারে পার্ট 2। তো আমি আজকে শুরু করছি। আজকে আমাদের অন্ধকার ফার্স্ট সেগমেন্ট।
আমি সাইমা। এটা আমার সেকেন্ড ঘটনা অন্ধকার টিমের জন্য। ভালো লাগলে পড়ে শোনাবেন। অপেক্ষায় থাকবো। সত্য ঘটনা, কবরস্থানের ডাক। স্থান ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রাম। সময় 2017 সাল। একজন মানুষ ছিলেন, নাম ছিল শাহজাহান চাচা। ছিলেন গ্রামের একজন গোর খোদক, কবর খোঁড়ার কাজ করতেন। এটা গোর না, এটা গৌরব। রাতেও প্রায় কবরই খুঁড়তেন। ভয় ডর ছিল না। একদিন সন্ধ্যাবেলায় আসে গ্রামের পাশের কবরস্থান এক বৃদ্ধ মারা গেছেন। সকাল সকালেই দাফন হবে, কাজটা ছিল জরুরি। শাহজাহান চাচা রওনা দেন কোদাল হাতে। বিকালটা ছিল খুব অস্বাভাবিক। ঝিরঝিরে বাতাস, চারপাশে একেবারে নিস্তব্ধ। কবরস্থানে ঢুকতেই তার মনে হলো কেউ একজন তাকিয়ে রয়েছে ছোপের দিক থেকে। তিনি গুরুত্ব না দিয়ে কোদাল চালানো শুরু করলেন। হঠাৎ মাটির নিচে ধাতব কিছু কোদাল লাগে। ভাবলেন পুরানো কবরের অংশ হবে। তখনই কোদাল নিজে নিয়েই তার হাত থেকে ছিটকে পড়ে যায় দূরে। তিনি গিয়ে কোদাল তুলতেই দেখেন মাটির নিচে একটা কাঠের বাক্স। এটা কফিন নয়, বরং ছোট একটা তাবিজের বাক্স। শাহজাহান চাচা বুঝলেন কিছু একটা ঠিক নেই, অর্থাৎ সামথিং ইজ রং। তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চারদিক হঠাৎ ঠান্ডা হয়ে যায়, বাতাস থেমে যায়, আর তিনি শুনতে পান মাটির নিচ থেকে বলা, ফিরে যা, আমি তোকে ডাকিনি। তৎক্ষণাৎ তিনি দৌড়ে গ্রামে আসেন। পরদিন সকালে সাহস করে লোকজন নিয়ে ফিরে যান কবর খুঁড়তে। কিন্তু আগের দিনে সেই গর্ত, সেই বাক্স কিছুই নেই। তারপর থেকে তিনি কোনো রাতে কবর ঘুরেননি। গ্রামে এই গল্প কখনো কবরস্থানের ডাক নামে পরিচিত। আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। উৎসাহ পেলে আরো ঘটনা পাঠাবো। নতুন চ্যানেলের জন্য শুভকামনা রইল। আমি সাইমা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কিছু মনে করবেন না, এটা হচ্ছে ইম্পেরিয়াল রাফি। আপনারা চাইলে আমাকে এই অন্ধকার 909@gmail.com ছাড়া আরেকটা ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। তা হলো, আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমাদের ইমেল রয়েছে মোট। তো আমি আপনাদের সামনে একটা ইমেল অ্যাকাউন্ট খুলে দেখাবো যে আপনারা কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলবেন। তো সবার প্রথমে আমাদের একটা নেট ছেড়ে নিতে হবে। তো আমি এখানে একটা নেট ছাড়বো, এই যে মোবাইল ডাটা, ব্লুটুথ অফ, কারণ আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন একটা ইমেল খোলা শিখিয়ে দিব। তো খুব নয়েজ হচ্ছে। আচ্ছা গাইস, যেহেতু এটা এখন হবে না, তাই আমি এখন খুলবো না ইমেল। তো আমি আজকের ঘটনাগুলো, আরও কয়েকটা ঘটনা আছে আমাদের সাথে, 5-7টা ঘটনা আছে। তো আমি আপনাদেরকে এখন আরেকটা ঘটনা পড়ে শোনাবো। আচ্ছা গাইস, আমার একটা ঘটনা খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে মর্গের ঘটনা। আপনার এটা শোনা উচিত। কোথায় এটা দেখেছিলাম, এই যে মাইমুনা মর্গের ঘটনা একটা। এই ঘটনাটা অতিরিক্ত লোমহর্ষক, আপনাদের সবার শোনা উচিত এই ঘটনাটা। তো আমি আপনাদেরকে সবাইকে এই ঘটনাটা পড়ে শোনাবো। তো আমি দাঁড়ান, এটা কতটুকু বড়, ঠিক আছে, বেশি বড় নেই, যেহেতু আমি পড়ে শোনানো শুরু করব। আমি মাইমুনা লাশ কাটা ঘরের সামনে বসে নিশ্চিন্তে পান চিবুচ্ছে আব্দুল মিয়া। ঘরের ভিতর থেকে ক্রমশ হাড় চাবানোর শব্দ হচ্ছে। কেউ যেন প্রোগ্রাসে কোনো স্তূপ হতে হাড় মাংস খুলে নিয়ে বক্ষণ করছে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ এটা তার কাছে হয়ে উঠেছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। নেহাতি লাশের আত্মচিৎকার করতে পারে না, নয়তো
এখানে টিকে থাকা দায় হয়ে যেত তার। কিন্তু কিছু পেতে হলে তো কিছু হারাতে হবেই। সে যে অসীম শক্তির অধিকারী হতে চায়, এজন্য এই সাধনা। মর্গে কাজ করার এই এক বেশ আয়েসের। রোজ অদৃশ্য সক্রিয়তা লাশ তুলে দেওয়া যেন তার হাতের মোয়া। লাশের মৃত্যুর এক অদ্ভুত খেলায় মেতেছে সে। শেষ কোথায় তা ঠিক তার জানা নেই। তো গাইস, আজকে আমি শেষ করছি আমাদের রিডিং সেগমেন্ট। তো আমি আজকে সরাসরি ফার্স্ট সেগমেন্ট হতে সেকেন্ড সেগমেন্ট অর্থাৎ লিসেনিং সেগমেন্টে চলে যাব। তো আমার একটা ছোট্ট বিরতি দরকার, কারণ আমি হাঁপিয়ে গেছি আপনাদের ঘটনা। দ্বিতীয় ঘটনা আমার কাছে সবচেয়ে ছোট্ট ঘটনা মনে হচ্ছে। আমি আপনাদেরকে একটা অ্যালাউট করে দিচ্ছি, ঠিক আছে? ধরুন রনি ভাইটাই ধরুন। এখানে আপনার অনেক বড়, এত বড় ঘটনা কেউ ভুলেও পাঠাবেন না, তাহলে কিন্তু আমি কোনোভাবে আমি পড়ে শোনাতে পারবো না। কেমন ঘটনা পাঠাবেন? এই যে এখানে সাইমান আপু যেভাবে পাঠিয়েছেন, অর্থাৎ আপনারা বেসিকগুলো পাঠাবেন, যে ভৌতিক ঘটনা এইসব। আমি একটা ঘটনা পড়ে দেখছি, ওখানে মুড়ি চাবায় না কি চাবায়, চিপস চাবায়, আলু চাবায়, এগুলো আমার কি যায় না, লাভ আছে? আপনাদের শোনা উচিত শুধু ঘটনা। তা আমি কি এত কিছু শোনাতে পারবো? তো আমি আপনাকে বলতে চাই, সাইমা আপুর মতো ঘটনাগুলো আপনারা পাঠাবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড সেগমেন্ট অর্থাৎ লিসেনিং সেগমেন্টে। আমি বিরতিতে চলে যাব এখন, বিরতির পর ফিরে আসবো। কামিং টু আওয়ার সেকেন্ড সেগমেন্ট, লিসেনিং সেগমেন্ট। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট সেগমেন্ট। আমাদের অন্ধকার গঠিত হয় তিনটা সেগমেন্টের কারণে, আজকে সঙ্গত কারণে যেহেতু শান্ত ভাই নেই, তাহলে আমরা তৃতীয় সেগমেন্টটা বাদ দিই। যে শান্ত ভাই আছে কিন্তু তিনি আসতে চাচ্ছেন না, আমরা তার কিছু ভয়েস নিতে চাচ্ছি। তো শান্ত ভাই, আপনি কি বলতে চান আজকে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, অন্ধকারে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি। শিগগিরই ফিরবো। আমি অনেক সপ্তাহ ধরে চেষ্টা করছি কিন্তু পারতেছি না। শিগগিরই আমি এখন চেষ্টা করছি। এই সপ্তাহটা একটু অপেক্ষা করুন, পরের সপ্তাহ থেকে আমি একদম শিওর হয়ে বলতে পারি যে পারবো। তো গাইছে, আপনারা শুনলেন আমাদের শান্ত ভাইয়ের কথা। তো আজকে আমরা লিসেনিং সেগমেন্টটি শুরু করতে যাচ্ছি। আফসোস হয়, কষ্ট হয়, এই জিনিসগুলোই তো স্বাভাবিক। আছেন আমাদের সাথে প্রমি, এবং যেটা বলছেন গল্পটা বেশ ভালো লাগলো। আর এদিকে আমাদের সাথে আছেন আমাদের সাথে নাসির ভাই। নাসির ভাই যেটা বলছেন, অনেকদিন লাশ কাটা ঘরের ঘটনা শুনি না। জেরি আছেন আমাদের সাথে। এদিকে কাউসার ভাই আমাদের সাথে জয়েন করেছেন, মাহবুব আল ইমন জয়েন করেছেন, সোহেল রানা আছেন আমাদের সাথে, শিপন শিকদার জয়েন করে আছেন, সাফা আছেন আমাদের সাথে, আমিন জয়েন করে আছেন আমাদের সাথে, আছেন বন্যা, নাইম আছেন আমাদের সাথে। আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। বাট রাইট নাও যেটা করবো, আমাদের প্রথম যিনি অতিথি শওকত ভাই, শওকত ভাইয়ের কাছ থেকে সেকেন্ড স্টোরিটা শুনবো। শওকত ভাই, এটা কোথাকার ঘটনা? এটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটনা, ময়মনসিংহে আমার পার্শ্ববর্তী আর কি পাড়ার এক চাচা, ওনার ছেলে। চলুন। ওনার নাম হচ্ছে জসিম, আমরা একই বেসের। উনি মাছ ধরতে অনেক পছন্দ করতো, আর উনি যেখানে যাইতো অন্য কেউ মাছ না পেলে সে মাছ পাইতো, এমন একটা অবস্থা ছিল। ওর এতটা মাছের প্রতি নেশা ছিল। আমরা একই বেসে পড়তাম। আমি কখনো কাদায় নামতাম না, মাছ মারতে যাইতাম না, যে পায়ের নখ নষ্ট হয়ে যাবে এর জন্য। কিন্তু ও আমাকে ডাকতো, তবুও যাইতাম না। তারপরে উনি যেখানে যাইতো মাছ নিয়ে আসতো, তো বাড়িতে মাছ নিয়ে আসতো, মাছ মারতো। অনেকদিন এরকম বৃষ্টি হইলে রাত্রিবেলা যে কোচ বলে বা চাবি বলে এইসব নিয়ে ও রাত্রে লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে মাছ ধরতে যাইতো। মাছ ধরতে যায়, প্রতিদিনই যায় এরকম। তো একদিন হঠাৎ করে ও মাছ মারতে গেছে আমাদের বাড়ির পাশে। আমাদের বাড়িটাই হচ্ছে শেষ সীমানা, 4 নং বালিয়ান ইউনিয়ন গ্রামের নাম। আমার বাড়িটাই হচ্ছে শেষ সীমানা। আমার বাড়ির 2 বাড়ি আগে ওর বাড়ি। যে আমার বাড়ির ওই শেষ সীমানায় একটা ব্রিজ আছে, ওই ব্রিজে সবাই রাত্রে মাছ মারে। তো ওই ব্রিজের সামনে পুরাটাই বিল আর কি, অনেক বড় বিল। ওইখানে ও মাছ ধরতে গেছে রাত্রেবেলা চাবি নিয়ে। তো মাছ ধরতে গেছে রাত্রে প্রায় 12:30 বাজে। তখন আমাদের রাস্তাঘাটে লোকজন থাকে না, গ্রামের রাস্তার রোডে। 11টা
10টা পর্যন্ত আমাদের ওইদিকে লোকজন থাকে, ভাই বোনদের আছে, আড্ডা দেয়, কিন্তু এরপর আর কোনো লোকজন থাকে না। অনেকেই লাইট দিয়ে মাছ ধরে। তো একদিন মাছ ধরতে গেছে, তো আবার এমনি কোনো বিড়ি সিড়ি বা অন্য কোনো জাতীয় নেশা টেশা করে না। মাছ ধরতে গেছে, তো মাছ অনেকগুলো পাইছে। পাওয়ার পরে ওই বীজ থেকে অনেক দূরে গেছে গা, আবার অন্য বিলের কাছাকাছি আরেকটা রোড আছে, বিলের মাঝখান দিয়া ওই রোডের মাঝখানে আরেকটা বীজ আছে। তো ওই বীজের কাছাকাছি গেছে গা। তো এক সময় ও দেখতেছে যে অনেক দূরে চলে আসলাম, তো ও মনে মনে ভাবতেছে যে আমি এই রোড দিয়ে ওইটা চলে যাব ওই গ্রাম দিয়া, আর একটু সামনে যাই। তো সামনে গেছে, যাওয়ার পরে একটা মাছ দেখছে, শোল মাছ। তো মাছ দেখার পরে ও বলতেছে, মানে নিজেরে বলতেছে, এই লাস্ট টাইমে এত বড় মাছ দেখতেছি। নিজের মানে একটু ভয় ভয় কাজ করতেছে, এটা মাছ না অন্য কিছু। পানি তো শোল মাছের জন্য তো এই পানিটা, এই পানিতে শোল মাছ থাকে না, মানে পানিটা কম আর কি, যে এই পানিতে তো শোল মাছ থাকে না। তো ওর মনে একটা ভয় কাজ করতেছে। আরও কিছু করে নাই, শোল মাছটা চাপ দিছে, চাবি দিয়ে ধরছে। ধরার পরে ও যে মুখের ভিতর লাইটটা, টর্চ লাইটটা ধরে আছে, এই টর্চ লাইটটা ধরাতে ও দেখতেছে যে ও শৈল মাছ ধরে আছে, ওর হাতও দেখা যাচ্ছে না, মাছও দেখা যাচ্ছে না, পানিতে একটা ছায়া দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না এরকম। ও হুট করে মাছ ছেড়ে দিছে, লাইট মুখ থেকে পড়ে গেছে। ভয় পাইয়া পরে চিল্লাচিল্লি করছে এত রাত্রে। পরে আবার ওইদিকে ওই গ্রামের নাম হচ্ছে পূর্বপাড়া আর কি, একটা পাড়ার নাম। তো এখানে আবার পাশাপাশি একটা মসজিদ আছে, তো মসজিদে মুয়াজ্জিন থাকে, উনি আবার বের হয়েছে চিল্লাচিল্লি শুনে। এত রাত্রে মানুষ গ্রামে সম্ভবত ঘুমাই, কেউ আর জাগনা থাকে না। তো মুয়াজ্জিন হয়তো জাগনা ছিল, তো বের হয়েছে। পরে ওরা চিনছে এলাকারই, তো বলছে তুমি এত রাত্রে কি করো? কয় আমি তো মাছ মারতেছিলাম। তোমাদের পাড়া তো হচ্ছে অমুক পাড়া, মানে আমাদের পাড়ার নাম হচ্ছে খাপাড়া। যে তোমাদের এই এত দূরে কেন আসছে? কয় আমি মাছ মারতে মারতে চলে আসছিলাম, এখন এইখানে এসে তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তোমার সাথে কেউ ছিল না? কয় না, আমার সাথে কেউ ছিল না। তো তুমি এখন যাবো কার সাথে? কয় আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন। কয় তুমি তো এই রাস্তাটা যাবা, আবার ওই সঙ্গে একটা বিশাল বড় জঙ্গলের মতো, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে আড়া আছে। মানুষ ভয় পায় যে এত রাত্রে এখান দিয়া আমি যাবো, পরে আমি কার সাথে আসবো, উনি এরকম একটা বলতেছে। তারপরে যে আরেকজন ছোট একটা ছেলে থাকে মাদ্রাসায় পড়ে, তো ওর সাথে, তো ওর ডাক দিয়ে উঠাইছে, ওর ডাক দিয়ে উঠাই নিয়ে ওর বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে ওর মারে বলতেছে এরকম ঘটনা, আপনার ছেলেকে এরকম ভাবে এই অবস্থায় আমি পাইছি, তো আপনাকে নিয়ে আসলাম। তো ওর মা এতটাই ভাবে নাই, যেরকম ভাবে নাই মাছ ধরতে গেছে হয়তো কিছু দেখে ভয় পেয়েছে, তো কিছু আর বলে নাই, হাত মুখ দিয়ে ও ঘরে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে পরের দিন সকালবেলা ও বাজারে যাচ্ছিল, সন্ধ্যাবেলা এরকম ওর মনে হচ্ছে যেন ওরা কেউ পিছন থেকে ডাকে, শুধু শুধু ডাকে, মানে মনের একটা। গাইস একটা গুরুত্বপূর্ণ কাজ বেঁচে গেছে গাইস। আমার আব্বু চলে আসছে, এখন আবার আব্বু কল দিব, মোবাইল তো একটাই, আমি আর দিতে পারছি না। তো গাইস আমি ঘটনাগুলোর ধারা আমি আপনাকে মুখে বলবো, তো ততক্ষণ পর্যন্ত আমি একটু বিরতিতে যাচ্ছি। তো কল দেওয়ার পর আমি ফিরে আসলাম। তো ঘটনা যেটা হলো ওইটা আমি আপনাদেরকে বলি। মোবাইলটা আমার আব্বু নিয়ে গিয়েছে, একজনের অনেক গুরুত্বপূর্ণ ফোন দেওয়া লাগতো। আসলে আমার আব্বু একজন ব্যবসায়িক মানুষ, আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন। বিশেষ তালহাট ট্রেডার্স, চক মোগলটুলি, চকবাজার, ঢাকা, পুরান ঢাকার মনসুর খান প্লাজার 7 নম্বর দোকান, আন্ডারগ্রাউন্ড। তো গাইস ঘটনাটা হয়েছিল, সে মাছ মারতে মারতে যখন সে পুরো মানে হুজুরটাকে ধরে ফেলেছে, তখন তার পরিবারকে সে ফিরিয়ে দিয়েছে। এরপর যখন কবিরাজ এনেছে, কবিরাজ তাকে জারফুক করে ঠিক করে দিয়েছিল, এরপর আর কখনো এমন হয়নি। তো এখন আপনার দ্বিতীয় ঘটনাটা শুনেন। মাঝখান বরাবর কাটা 2 টুকরা হয়ে আছে। তো আম্মু তো তখন একাই উঠছে, আমাদের ডাক দেনে, পরে ডাক দিছে। আব্বু তো বাসায় থাকে না, মসজিদে থাকে। তো আম্মু ওইটা অজুবিটা এসা
নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমাদের ডাক দিয়ে উঠাইছে, উঠাই বলতেছে এরকম এরকম সমস্যা। পরে আর কিছু বলে নাই। পরে আব্বু ফজরের নামাজ পড়ে আমাদের মুরগির ফার্ম আছে ওইখানে গেছে, ওইখান থেকে আসছে, আসার পরে আমার বলতেছে চলো এক জায়গায় যাবো। আম্মা মনে হয় বলছে, বলার পরে পরে আমাদের কবিরাজ আছে এলাকার পাশেই, মানে মোটামুটি ধারণা যে কোনো কিছু মোটামুটি হইলে যে যেরকম দেখতে পারে এরকম পারে আর কি। তো ওনার কাছে নিয়ে গেছে, উনি বলছে এটা কোনো সমস্যা না, ওনার আপনার ছেলে হয়তো আগে কোথাও রাত বিরাত গিয়েছিল, এর জন্য ওনার পিছে এই জিনিসটা লাগছিল ওনারে ধরার জন্য। ভাগ্যবালা আপনি সাথে ছিলেন, হয়তো সাথে না ছিল অন্য কোনো রকম হইতে পারতো। তো আপনি সাথে ছিলেন বিদায় ও ওই রাস্তায় বাইসে গেছে, আর বাড়িতে আসার পরে বিড়ালটা এরকম দুই টুকরো হয়ে গেছে। এটা ছিল আমার তৃতীয় ঘটনা। সো থ্যাংক ইউ সো মাচ শওকত ভাইয়ের কাছ থেকে আমরা তিনটা ঘটনা শুনলাম, আরো একটা ছোট ঘটনা শুনবো, বাট তার আগে যেটা বলছি নেক্সট এপিসোড, সেখানে আপনি চাইলে কিন্তু আপনার সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো অনেকদিন যাবত আপনি হয়তো বা বলেননি কাউকে, বা কখনোই কোনো রেডিও স্টেশনে যেয়ে বলেননি, রাইট, অন্য কোনো এফএম স্টেশন থেকে বা ইউটিউব থেকে গল্প শুনে সেখানে বলার আমি অনুরোধ করবো কোনো প্রয়োজন নেই। যদি এমন হয় যে আপনার কোনো রিলেটিভের কাছ থেকে কিছু ঘটনা আপনি শুনেছেন, যে এই ঘটনাগুলো আপনাকে এখনো যদি বলি যে প্রচন্ড রকম ভয় লাগে, যেমন আমার একজন ফ্যামিলি মেম্বার প্রায় সে কিছুদিন যাবত একটা জিনিস অবজার্ভ করছেন, সে যখন ঘুমিয়ে থাকে তখন সে ফিল করে যে কেউ হয়তো বা তাকে লক্ষ্য করছে বা কেউ হয়তো বা তাকে ফলো করছে। আবার ঠিক সেম একইভাবে সে যখন কোনো একটা কাজ করছে তার বাসাতে, ঠিক একইভাবে সে তখনও ফিল করে যে কেউ হয়তো বা তাকে পেছন থেকে ফলো করছে। ঠিক যখন সে হেঁটে যায় কোনো রাস্তা দিয়ে তখনও সে এই জিনিসটাই ফিল করছে। আমি ধরে নিলাম 1 মিনিটের জন্য হ্যালুসিনেশন, বাট ভাবুন একটাবার যে একজন মানুষ সে কন্টিনিউ ফিল করছে তাকে কেউ দেখছে, তাকে কেউ ফলো করছে। সো ব্যাপারটা অনেকটাই অস্বাভাবিক, রাইট? আমি জানি না এরপর আসলে তার সঙ্গে কি ঘটতে পারে, বা আসলেই সেটা হ্যালুসিনেশন কিনা, কিংবা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম কিনা, কিংবা এমনও হতে পারে যদি বলি যে অস্বাভাবিক কোনো অশারীরিক ঘটনা হলেও হতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো যদি আপনার জানা থেকে থাকে এবং 2-এর অধিক যদি ঘটনা আপনি যদি জেনে থাকেন, সেটা জিন রিলেটেড হতে পারে, কবরস্থান, শ্মশান ঘাট, ব্ল্যাক ম্যাজিক, বা হচ্ছে আমাদের লাশ কাটা ঘরের কিছু ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে আপনি নেক্সট এপিসোডে আসার জন্য যেটা করবেন, মোবাইলের SMS অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে সেলিম সোহাগ হোসাইন জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং ধন্যবাদ আজকে প্রোগ্রামটা করবার জন্য। মন খারাপ ছিল তবু যুক্ত রয়েছে দেখছি, থ্যাংক ইউ। দেলোয়ার হোসেন জয়েন করেছেন, আছেন আমাদের সাথে আলী হোসেন, আরিফ হোসেন আছে আমাদের সাথে, জালাল জয়েন করেছেন এবং তিনি দেখছেন এই মুহূর্তে আমাদেরকে কুমিল্লা থেকে। তান্নি আছেন আমাদের সাথে, একটু লেট করে আজকে জয়েন করলাম, ইটস ওকে তান্নি। তো আমরা শেষ ঘটনা শুনবো আমাদের প্রথম যিনি অতিথি শওকত ভাই, কোন ঘটনাটা শুনবো এখন আমরা? এটা হচ্ছে আমার বাড়ির পাশেই আমার একটা আন্টি আছে, ওনার মেয়ের ঘটনা এটা। ওনার মেয়ে, আমার ছোট একটা বোন আছে, ওনার বয়সী হবে। তারপর উনি একদিন আমাদের বাড়ির পিছনে একটা শিমুল গাছ আছে, ঠিক দুপুর 12টার সময় ওইখানে নিয়ে বসে আসছে, একদম ছোট তখন, কুলে আর কি। তো তখন নিয়ে বসে আছে, আর ওনার মেন্টালিটি একটু অন্য টাইপের ছিল। যাই হোক, উনি ওইখানে নিয়ে বসে আছে, ঠিক 12টার সময় ওনার মেয়েটা অনেক জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পরে তো উনি আর তেমন কিছু ভাবে না, যে বাচ্চা হয়তো ঘুম থেকে আস্তাগফিরুল্লাহ। গাইস এটা কি হয়েছে? গাইস আমাদের মোবাইল বন্ধ করার সময় পেল না। গাইস আমার এটা ওয়ালটনের মোবাইল গাইস, আমি এটা 4 দিন ধরে চালাইতেছি গাইস, রেডিও স্টেশন শুনতেছি, আজকে বন্ধ হলো গাইস 4 দিনের পর। তো যেহেতু আজকে আমাদের বন্ধ হয়ে গেছে এবং লাস্ট ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে পারলাম না, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং রনি ভাইকে বলছি, আপনি আর এমন কোনো ঘটনা যদি আপনি এমন কোনো লেখা পাঠাবেন না, আপনি আমাকে একটা ইমেল করবেন, সরি ভাই তা আমি আর বলবো না, তাহলে আমি আপনার ঘটনাটা পড়তে পারি। আপনি কি বলতেন শান্ত ভাই?
তো তিনি রাজি রয়েছেন। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।